শুনছিলেন অন্যান্য শিরোনাম, এবার থাকছে পুরো খবর। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, তবে পদ্ধতি নিয়ে আরও আলোচনার জন্য সময় চেয়েছে তারা। সনদ বাস্তবায়নের প্রশ্নে জাতীয় নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব বিএনপির। কোনো দল আগে গণভোট চায়। এ নিয়ে আলোচনার জন্য ৮ অক্টোবর বিকেলে আবারও বৈঠক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। জুলাই সনদ বাস্তবায়নের আইনগত প্রক্রিয়া কি হবে চতুর্থ দফায় ঐকমত্য কমিশনের আলোচনায় সেটাই ছিল মূল বিষয়। বিএনপির পক্ষ থেকে বলা হয়, সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়ন করা যাবে না, কারণ এই সরকারের সেই ইখতিয়ার নেই। সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কনস্টিটিউশনাল অর্ডার জারি করার ক্ষমতার জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি। আর্টিকেল 106 অনুসারে এই সরকার গঠিত হয়েছে সরকার পরিচালনার জন্য এবং বিদ্যমান সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালনার জন্য। জুলাই জাতীয় সনদকে পুরোপুরিভাবে যেভাবে আমরা ঐকমত্য হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট কিছু ক্ষেত্রে, সেটা বাস্তবায়ন করতে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয়। তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিন একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। এই প্রস্তাবে বেশ কয়েকটি দল একমত হলেও দ্বিমত আছে জামায়াত ও এনসিপির। তারা চান নির্বাচনের আগেই সনদের আইনগত ভিত্তি। আইনি ভিত্তি রচনার জন্য যদি গণভোটে যায়, তাহলে এটা হবে সবচেয়ে পাওয়ারফুল একটা আইনি ভিত্তি। তা আমরা বলেছি যে আগে না পরে এই আলোচনা হওয়ার সুযোগ আছে। যেহেতু আমরা জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে সিরিয়াস, আমাদের গণভোটে খুব বড় রিজার্ভেশন নাই, কিন্তু সেই গণভোটটা হতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করছে, যার মধ্যে দিয়ে সেই গণভোট হতে হবে। দিনের আলোচনা শেষে কমিশনের সহসভাপতি জানান, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে রাজনৈতিক দলগুলো একমত, তবে পদ্ধতি নিয়ে আরও আলোচনা হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেন সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যায়, তার জন্য তারা সচেষ্ট হয়েছেন এবং বড় ধরনের অগ্রগতি অর্জন করেছেন। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যেই সবাই একমত হবে এবং অক্টোবরের পর ঐকমত্য কমিশনের কার্যক্রম রাখার প্রয়োজন হবে না বলেও জানান তিনি। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে জাতীয় ঐক্যমত্য কমিশন, জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রবিবার সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে একথা জানান তিনি। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই সনদের বিষয় এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও এ বিষয়ে ঐক্যমত্য কমিশনের অবস্থান তুলে ধরা হয়। কমিশনের অগ্রগতি নিয়ে সন্তোষ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানের পর কারা কত টাকার মালিক হয়েছে তার তদন্তের আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৭১কে তিনি বলেন, অনুসন্ধান করলেই জানা যাবে রাজনৈতিক নেতারা নাকি ছাত্র নেতারা সম্পদের মালিক হয়েছে। দুর্নীতি বন্ধ করতে চাওয়ায় তরুণ নেতার মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও মত নাহিদের। আর এনসিপির পথ চলা অনেক দীর্ঘ। রাশেদ আনিস জানাচ্ছেন বিস্তারিত। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের। যাদের নেতৃত্বে অসম্ভব এক গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শাসনের পতন হয়, তারাও এখন রাজনীতির কঠিন পথটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। রাজনীতির নানান সমীকরণ আর মারপ্যাচে তরুণ নেতাদের নিয়েও চলছে সমালোচনা। এমনকি তাদের বিরুদ্ধে চাঁদাবাজি আর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ঘুরছে রাজপথ থেকে সোশ্যাল মিডিয়ায়। এসব নিয়েই এক বিকেলে তরুণদের প্রধান নেতা নাহিদ ইসলামের মুখোমুখি ৭১। নাহিদ বলছেন, অপরাজনীতির কারণেই কিভাবে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন তারা। ছাত্র নেতৃত্বদের এমনভাবে পোট্রে করা হচ্ছে যেন তারাই সকল দুর্নীতি করেছে বা তারাই। এখন এককভাবে তো আমাদের পক্ষে এটা বন্ধ করা সম্ভব না, বরং আমরা বন্ধ করতে চেয়েছিলাম বলে আমাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলা বা এই ধরনের মিথ্যা ট্রায়াল আমাদের বিরুদ্ধে সবসময় আমাদের চালানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্য রাজনৈতিক দলের
ছাত্রকর্মীরা এসে কিভাবে দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, সেই তথ্য প্রচার করা হয়েছে বৈষম্য বিরোধীর নামে, সেই বিষয়টা তুলে ধরা উচিত। মিডিয়া তো আমরা তো সেই মিডিয়া সাপোর্টটা আমরা পাচ্ছি না বলে মনে করছি। নাহিদের সাফ উত্তর, সবকিছুর অনুসন্ধান করা হোক, কে কত টাকার মালিক হয়েছেন। আমাদের নামে আমাদের বিষয়ে ইনভেস্টিগেট করা হোক যে আমরা কত সম্পত্তির মালিক হয়েছি, কত টাকার মালিক হয়েছি। আর এখন যে রাজনৈতিক দলের অন্যান্য নেতাকর্মীরা রয়েছে তারা গত 1 বছরে কত কোটি কোটি টাকা কামিয়েছে চাঁদাবাজি, লুটপাট নামে, প্রশাসনে, বিশ্ববিদ্যালয়ে, নানা জায়গায় কিভাবে তাদের নিজেদের লোক বসিয়েছে, এটা তো কারো অজানা নয় বাংলাদেশের। এই গণ অভ্যুত্থানের পরে কিন্তু প্রথম কয়েক মাস দুর্নীতি বন্ধ ছিল। এই দুর্নীতির চক্র আবার কিভাবে সরকারে জেকে বসলো, এইটা নিয়ে আপনারা ইনভেস্টিগেট করেন, দেখেন এটার সাথে কারা জড়িত। নির্বাচিত সরকার এলে কি হারিয়ে যাবে এনসিপি, অথবা নেতারা সেভ এক্সিটের পথ বেছে নিবে কিনা, সেই প্রশ্নও ছিল নাহিদ ইসলামের কাছে। এই লড়াই অনেক দীর্ঘ এবং অনেক চ্যালেঞ্জিং হবে, এটা আমরা ভেবেই রাজপথে নেমেছি। এই নির্বাচনকে লক্ষ্য করে কিন্তু জাতীয় নাগরিক পার্টি গঠিত হয় নাই। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের রাজনীতির আমূল পরিবর্তনের স্বপ্ন এবং লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে। গত 1 বছরে ছাত্রদেরকে নানাভাবে ব্যবহার করা হয়েছে। এটা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সরকারের বিভিন্ন উপদেষ্টা সবাই আসলে এই গণ অভ্যুত্থানের শক্তিকে ব্যবহার করে নিজেদের ফায়দা নিয়েছে, নিজেদের স্বার্থকেই তারা হাসিল করেছে। তিনি আরো মনে করেন শীর্ষ 2 দল গণ অভ্যুত্থানকে ক্ষমতা সিঁড়ি হিসেবেই দেখেছে, আর তরুণ ও দেশের মানুষের চাওয়া রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, টাকা পয়সা সবকিছুতে ভাগ বসাবে, এইটাকে তারা মনে করেছিল গণ অভ্যুত্থান। কিন্তু আমরা তো গণ অভ্যুত্থান বলতে, এবং আমরা বিশ্বাস করি জনগণও গণ অভ্যুত্থান বলতে ভিন্ন জিনিস ভেবেছিল। রাশেদ আনিস, 71, ঢাকা। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার দলটির মহাসচিবের সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বৈঠকের পর এমনটা জানান তিনি। এদিকে যারা নির্বাচন পেছাতে চায় তারা দেশের শত্রু বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠক চলে প্রায় 1 ঘণ্টা। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়। আসছে জাতীয় নির্বাচনকে প্রক্রিয়াগতভাবে নিরপেক্ষ ও স্বচ্ছ করার লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। A very important moment now in the lead up to the elections in February. As the UN, we're doing what we can to support the Election Commission and to make sure that everything is in place at a technical level to do what we can support the next few months. বিএনপি নেতা আমির খসরু জানান সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা মনে করি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে, এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে। এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে, এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির একজন ভাইস চেয়ারম্যানও কথা বলেন নির্বাচন প্রসঙ্গে। ভোটকে যারা বিভিন্ন টালবাহানা, বিভিন্ন ওজরাপত্তি, বিভিন্ন মতলবী কাণ্ড খানখানার মধ্য দিয়ে ঠেকাতে যাবে, তারা হচ্ছে বর্তমানে সবথেকে দেশের গণতন্ত্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সবথেকে বড় শত্রু। নির্বাচিত সরকার জনগণের প্রতিনিধিত্ব করে, আর ইন্টারিম সরকার বিশেষ সময়ের জন্য। এটা বুঝেই দায়িত্বশীল আচরণ করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। এই দেশকে ভারতীয় হায়নাদের খপ্পর থেকে আবার রক্ষা করতে হলে নির্বাচিত সরকার ছাড়া কোনো বিকল্প নাই। মাহিলা ইসলাম, 71, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে অপরাধ করার অভিযোগে শীঘ্রই দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের বিচারের জন্য আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে। রবিবার এমনটা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এদিন কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আর হত্যা মামলায় কারাগারে পাঠানো হয় সাবেক এমপি জান্নাত আরা হেনরি সহ 3 জনকে। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। জুলাই গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয়ভাবে আওয়ামী লীগের ক্যাডাররা হত্যাযজ্ঞে অংশ নেয় এমন অভিযোগ করেছেন অনেকেই। এ নিয়ে দলটিকে বিচারের কাঠগড়ায় তোলার দাবিও করেছেন তারা।
সবশেষ গত মে মাসে দলের বিচারের বিধান রেখে অধ্যাদেশ জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটি অনুচ্ছেদ যুক্ত করা হয়। এতে বলা হয়েছে মানবতা বিরোধী, শান্তির বিরুদ্ধে অপরাধ, গণহত্যা বা নির্দিষ্ট কোনো গ্রুপকে হত্যাসহ বিভিন্ন অপরাধে কোনো রাজনৈতিক দলকে শাস্তি দিতে পারবে ট্রাইব্যুনাল। গত অক্টোবরে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিচার চেয়ে আবেদন করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। চিফ প্রসিকিউটর জানালেন, এ নিয়ে শিগগিরই তদন্ত শুরু হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয়, তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর করাচ্ছে। এদিন সিরাজগঞ্জে 3 জনকে হত্যা মামলায় সাবেক এমপি জান্নাতারা হেনরি সহ 3 জনকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল 1, আর ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। 4 জনই বর্তমানে পলাতক। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ মোট 4 জনের বিরুদ্ধে একটি নতুন ফর্মাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ দাখিল করা হয়েছে। সেটার উপরে আজকে শুনানি অনুষ্ঠিত হয়েছে। অপরাধ আমলে গ্রহণের জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে প্রেয়ার করা হয়েছে। আদালত আগামীকালকে এটার উপরে আদেশ দেবেন বলে জানিয়েছে। কুষ্টিয়া শহরে 6 জনকে হত্যার দায়ে তৃতীয় যে চার্জ, এই 3টি চার্জ এনে তার বিরুদ্ধে এই ফর্মাল চার্জটা দাখিল করা হয়েছে। এছাড়া গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর জানান, গুমসহ আলোচিত বেশ কয়েকটি মামলায় এ সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা করেছেন তারা। আমরা আশা করছি কালকে এই ব্যাপারে যথাযথ আদেশ। লিপিড সাহা, ৭১, ঢাকা। পাহাড়ে ধর্ষণের অভিযোগ তুলে ধর্মীয় বিভেদ ও সহিংসতা সৃষ্টির পায়তারা করলেও তা সফল হয়নি বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আবার মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামতও মেলেনি। রবিবার সচিবালয়ে এমন তথ্য দেন তিনি। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক উস্কানির পায়তারা করে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন শারমিনীরা। গেল 23 সেপ্টেম্বর শারদীয় দুর্গা উৎসবের আগে খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার বিচারের দাবিতে আন্দোলন শুরু হয় অবরোধ। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত মেলেনি। ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতই পাওয়া যায়নি। সেনাবাহিনী যেমন অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী পাহাড়ের সাধারণ জনগণকে পাহাড়ি বাঙালির সহযোগিতায় এই ঘটনা আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে পার্বত্য এলাকার অবরোধ ও 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। শারদীয় দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এতে পার্শ্ববর্তী দেশ ও ফ্যাসিস্টদের ইন্ধন আছে বলেও আবারও অভিযোগ করেন তিনি। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যে তারই যোগসূত্র দেখা যাচ্ছে। এ সময় প্রশ্নের জবাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারা যেরকম দেখতেছেন আমি একই রকম দেখছি। শারমিনীরা, ৭১, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলা রবিবার ভোর 6টা থেকে 144 ধারা প্রত্যাহারের আদেশ কার্যকর হয়েছে। সকালে শহরে দোকানপাট খোলা ও যান চলাচল স্বাভাবিক ছিল। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এক স্কুল শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জুম ছাত্র জনতা অবরোধের ডাক দেয়। গত 27 সেপ্টেম্বর সকাল সন্ধ্যায় অবরোধের সময় অবরোধকারীদের সাথে স্থানীয় বাঙালি যুবকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় 144 ধারা জারি করেছিল প্রশাসন।
সৌদি আরবের সাথে বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্যের পালে নতুন হাওয়া। আগামী মঙ্গলবার ঢাকা উদ্বোধন হচ্ছে দুদেশের ব্যবসায়ীদের যৌথ প্ল্যাটফর্ম সৌদি আরব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ SABCCI। এ উপলক্ষে কাল শুরু হচ্ছে 3 দিনের সম্মেলন। অংশ নিচ্ছেন সৌদি ব্যবসায়ী ও নীতি নির্ধারণের 20 সদস্যের প্রতিনিধি দল। রুহুল আমিনের রিপোর্ট। বিশ্ব অর্থনীতির অন্যতম বড় শক্তি মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব। হজ সহ নানা কারণে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ ইতিহাস থাকলেও সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক তেমন জোরদার হয়নি। এদেশের দক্ষ অদক্ষ জনশক্তির প্রধান বাজার হলেও দেশটিতে রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ। বছরে $30 কোটি মতো পণ্য রপ্তানি হয়। সৌদি বিনিয়োগ আনতেও নেই তেমন সফলতা। নেই ব্যবসায়ীদের কোনো যৌথ বাণিজ্যিক সংগঠন। অনেক ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবের ব্যবসায়ীদের সঙ্গেই হচ্ছে প্রথম চেম্বার। আমরা যদি সৌদি আরবটাকে অ্যাজ এ প্রাইম একটা আমাদের অল্টারনেটিভ মার্কেট চ্যানেল হিসাবে যদি আমরা ট্রিট করি, তাহলে আমাদের এটার অ্যাডভান্টেজ বহুত বেশি আমরা পাবো, আমাদের ব্যবসায়ীরা পাবে, আমাদের নেক্সট জেনারেশনরা পাবে। উদ্যোক্তারা বলছেন, ভূ রাজনৈতিক অস্থিরতার এই সময়ে যুক্তরাষ্ট্র ইউরোপের মতো প্রচলিত বাজারের বিকল্প হয়ে উঠতে পারে সৌদি আরব। আমাদের বাংলাদেশি যারা সৌদি আরবে ব্যবসা করছে তাদেরকে কিভাবে ফ্যাসিলিটেট করা যায়, তাদেরকে কিভাবে গ্রো করার জন্য সাপোর্ট করা যায়, নতুন উদ্যোক্তাদেরকে কিভাবে সাপোর্ট করা যায়, সেই ব্যাপারেও আমরা কাজ করার জন্য ইচ্ছা রাখি। একটু স্কিল ডেভেলপ করে আমরা কিন্তু অনেক মানুষ ওখানে দিতে পারি, যেটা বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা বয়ে নিয়ে আসবে, আমাদের দুটি দেশকে পাশাপাশি আরো ক্লোজলি কাজ করে নিয়ে আসতে সাহায্য করবে। আমরা শুধু বাংলাদেশের আমরা হয়তো ইন্টারন্যাশনাল ট্রেড করছি, সিটি ব্যাংকও ওয়ান অফ দ্য লার্জেস্ট ট্রেড ব্যাংক, কিন্তু ট্রেডে সীমাবদ্ধ রাখলে হবে না। আসলে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশের ব্যাংকগুলো, তাদের যে লোকাল ব্যাংক, তারা কিন্তু তাদের দেশের বাইরে বিভিন্ন জায়গায় তারা ব্রাঞ্চ খুলেছে, ফুল ফ্লেজ ব্রাঞ্চ ব্যাংকিং করছে। আমাদেরকে আসলে স্টেজে যেতে হলে উই নিড ইনভেস্টমেন্ট। সংবাদ সম্মেলনে জানানো হয়, SABCCI এর উদ্বোধন উপলক্ষে কাল ঢাকায় শুরু হচ্ছে 3 দিনের বিজনেস সামিট। অংশ নেবেন দুদেশের উদ্যোক্তা ও নীতি নির্ধারকেরা এবং আমাদের ব্যাংকগুলো আরো। রুহুল আমিন, 71, ঢাকা। গেল 20 মাসে পোশাক রপ্তানিকারক সংগঠন BGMA এর সদস্যভুক্ত 182টি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। গণঅভ্যুত্থানের পর অনেক গার্মেন্টস মালিকদের দেশ ছেড়ে পলায়ন এবং নিরাপত্তা ও কর্মপরিবেশ সন্তোষজনক না হওয়া সহ কয়েকটি কারণে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে BGMA। অবশ্য একই সময়ে নতুন চালু হয়েছে 166 গার্মেন্টস কারখানা বন্ধ এবং নতুন অনুমোদনের এই ধারাকে স্বাভাবিকই বলছে BGMA। জাহিদুল ইসলামের রিপোর্ট। এইসব গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিক বেকার হয়েছেন। একসময় সচল সেলাই মেশিনগুলো পড়ে আছে অচল হয়ে। 2017 সালে ছোট্ট পরিসরে কারখানা চালু করেন এই উদ্যোক্তা। কেন কারখানা বন্ধ করতে হয়েছে জানিয়েছেন তিনি। যখন আমি সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরি শুরু করলাম, ভালো কাজ করার চেষ্টা করলাম। যখন এক্সপোর্ট করতে যাব, আমার LC করার দরকার, আমার একটা LC লিমিট দরকার। বিভিন্ন ব্যাংকে আমি ঘোরাঘুরি শুরু করলাম। BGMA থেকেও কোনো ওরকম সহায়তা কোনো কিছু করা যায়নি। মোটা দাগে 8 কারণে গার্মেন্টসগুলো বন্ধ হয়েছে বলে মনে করছে BGMA। 5ই আগস্টের পট পরিবর্তনের পর সরকারের বিভিন্ন নেতা যারা ছিল তারা দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়াতে তাদের ফ্যাক্টরিগুলো অরক্ষিত অবস্থায় ছিল এবং আস্তে আস্তে সেই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে। এছাড়া ফ্যাক্টরিগুলো চালাতে পারছে না, ব্যাংকিং সহযোগিতার অভাব, ছোট ছোট ফ্যাক্টরি কস্টিং মেলাতে পারছে না। নতুন গার্মেন্টস অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সব নিয়ম নীতি অনুসরণ করা হয়েছে বলে জানায় BGMA। আমরা বেসিক্যালি একটা ফ্যাক্টরিকে একটা সুন্দর অবস্থানে যখন থাকবে তখনই সে লাইসেন্সটা পাবে, সো দ্যাট এরপরে নেক্সট যখন RSC বা নিরাপন ফেস করবে তারা ইজিলি লাইসেন্সটা পাবে এবং পাচ্ছে। BGMA ফ্যাক্টরিগুলো এই জন্যই লাইসেন্সগুলো পাচ্ছে, বিকজ আমরা কোনো স্তরে কম্প্রোমাইজ করিনি। গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বলছে, কারখানা বন্ধ হলে বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা যায়। LC-গুলি তখন সে এক্সিকিউশন করতে পারে না, তখন আমি বায়ারকে এক্সপোর্ট করতে পারি না। বাইং হাউস যেমন তার বায়ারটা হারায়, ফ্যাক্টরি কিন্তু তার লায়াবিলিটি নিয়ে বসে যায়। ব্যাংক তার টাকা রিকভারি করতে পারে না। সিমেন্টেনিয়াসলি আপনার যারা অ্যাক্সেসরি সাপ্লাই করে বা ট্রিম সাপ্লাই চেইন যারা আছেন, তারাও কিন্তু এটা বিশালভাবে সাফার। অর্থনীতিবিদরা বলছেন, গার্মেন্টস বন্ধ ঠেকাতে সরকার ও BGMA-কে ছোট এবং বড় সব কারখানাকে সমান গুরুত্ব দিয়ে সহায়তা করতে হবে। বড় সংখ্যক উদ্যোক্তা যদি থাকে তাহলে এখানে কনসেন্ট্রেশন অফ মার্কেটও হয় না। আপনি কাউকে স্পেশালাইজড ভাবে তো আপনি সুযোগ দেওয়ার চাইতে আপনি কৌশলগতভাবে দিবেন, ইন্ডাস্ট্রি ওয়াইড দিবেন, সেটা হলো মেইন। এছাড়া পোশাক তৈরিতে ন্যূনতম দাম নির্ধারণেরও পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।
আগামী 1 জানুয়ারি থেকে সচিবালয়ে সব ধরনের প্লাস্টিক সামগ্রী ব্যবহার নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সচিবালয় সহ সারা দেশে পলিথিন এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে রবিবার থেকে নজরদারি শুরু করেছে পরিবেশ মন্ত্রণালয়। এই নজরদারি 31 ডিসেম্বর পর্যন্ত চলবে বলেও জানান তিনি। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সচিবালয়টা দিয়ে সরকারি অফিসগুলো যেন একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে সরে আসে। আজকে থেকে নিয়ে শুরু করে 31 ডিসেম্বর পর্যন্ত আমরা নজরদারিটা করব। আশা করি 1 জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্ণভাবে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত হবে। বাশার আল আসাদের পতনের পর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায়। তবে ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে ভোট গ্রহণ হওয়ায় নির্বাচনে ভোট দিতে পারবেন না দেশটির সাধারণ জনগণ। নির্বাচনে দেশটির অন্তর্বর্তী সরকার প্রধানের গঠিত কমিটি 1570 প্রার্থীকে মনোনয়ন দেয়, যাদের ভোট দিচ্ছে দেশটির 6000 ইলেকটোরাল ভোটার। সিরিয়ার মোট 210 আসনের পার্লামেন্টের 2/3 সংসদ সদস্যকে বেছে নেবে ইলেকটোরাল কলেজ। বাকি সদস্যদের নিয়োগ দেবেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তবে পরোক্ষ নির্বাচনের এই প্রক্রিয়াকে অগণতান্ত্রিক মনে করছে দেশটির জনগণের বড় একটি অংশ। গত মার্চ মাসে সিরিয়ার একটি সাংবিধানিক ঘোষণা জারি করা হয়। এতে আল শারার নেতৃত্বাধীন সরকার কিভাবে চলছে তার কিছু দিক নির্দেশনা দেওয়া হয়। ঘোষণায় ইসলামী আইনকে গুরুত্ব দেওয়া হয়, তবে নারীর অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে।